সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে। আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা যুক্তিবিদ্যার ধারণা সম্বন্ধে আলোচনা করব। দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দর্শনের কে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যাকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হলো নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা আর নন্দন তত্ত্ব। দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দর্শনের তিনটি শাখা: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা আর একটা হলো মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা আবার তিন প্রকার: নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, নন্দন তত্ত্ব। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলো যুক্তিবিদ্যার জনক। তার দার্শনিক চিন্তার মধ্যে দিয়ে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই জন্য অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে বলা হয় অ্যারিস্টলীয় যুক্তিবিদ্যা বা সনাতনী যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ থেকে দেখা যায় যে অতি অল্প লোকেই যুক্তিবিদ্যা পড়তে চায়, কারণ প্রত্যেকেই মনে করেন ইতিমধ্যেই যুক্তিতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। যুক্তিবিদ্যার ইতিহাসে যুক্তিবিদ্যা শব্দটি দুজন স্বতন্ত্র দার্শনিক কখনো এক অর্থে ব্যবহার করে না। মধ্যযুগ থেকে বর্তমানকাল পর্যন্ত যুক্তিবিদ্যাকে শিক্ষাদানের ক্ষেত্রে সহানুমানের নিয়মাবলীর বিজ্ঞান বলা হয়।
যুক্তিবিদ্যার ধারণা হলো যুক্তিবিদ্যায় ইংরাজি লজিক শব্দের বাংলা প্রতিশব্দ। লজিক এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে, আর লোগোস 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 শব্দের অর্থ হলো চিন্তা, শব্দ বা ভাষা। এই তিনটি শব্দের মধ্যে সমন্বয় সাধন করে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত যুক্তি সম্পর্কীয় বিজ্ঞান। ইংরেজিতে বলা যায় লজিক ইজ দি সায়েন্স অফ রিজনিং অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। চিন্তা, এই চিন্তা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মনোবিজ্ঞানের চিন্তা বলতে বিভিন্ন প্রকার মানসিক প্রক্রিয়াকে বোঝায়, যেমন সংবেদন, স্মৃতি, কল্পনা, অনুমান ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ্যার চিন্তা বলতে শুধু অনুমানকেই বোঝায়।
তাহলে অনুমান হলো জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ের জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। জানা বিষয় সাহায্যে অজানা বিষয়ের জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন দূরে ধোঁয়া দেখে আমরা সেখানে আগুন আছে বলে ধরে নেই। এখানে ধোঁয়া এই জানা বিষয়কে অজানা আগুন আছে বলে অনুমান করি। এটাই হলো অনুমান। আবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে উঠান ভিজা, তাহলে এ থেকে অনুমান করলাম যে রাত্রে বৃষ্টি হয়েছে, সে কারণেই আঙ্গিনা ভিজা। এটা হলো অনুমান। আবার কারো মুখ ভার দেখে আমরা অনুমান করতে পারি যে সে কষ্ট পেয়েছে বা দুঃখ পেয়েছে, এটা হলো অনুমান। আবার যুক্তি বাক্যের মাধ্যমে আমরা অনুমান করতে পারি। যেমন যদি বলি সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ, অতএব সেলিমে মরণশীল। এখানে দেখা যাচ্ছে যে দুটো আশ্রয় বাক্য আর একটি হলো সিদ্ধান্ত। তাহলে আমরা এই দুটো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটাকে অনুমান বলবো, আবার সিদ্ধান্তকেও আমরা অনুমান বলতে পারি। এটা হলো অনুমানের উদাহরণ। এই অনুমানটা তিনটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। আবার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে বলা হয় অনুমান, আবার সিদ্ধান্তকেও বলা হয় অনুমান। এটা হলো সিদ্ধান্ত। তাহলে এখানে আশ্রয় বাক্য দুইটা, সিদ্ধান্ত হলো একটা। এটাকেও বলা হয় অনুমান। জ্ঞান, বস্তুর সঠিক ধারণাকেই বলা হয় জ্ঞান। তাহলে বস্তুর সঠিক ধারণা না থাকলে তাকে জ্ঞান বলা যাবে না। যদি বলি সোনার পাহাড়, তাহলে এটা বস্তুর সঠিক ধারণা নয় বলে এটা জ্ঞান নয়। যদি বলি গোলাপ ফুলের ধারণা, এটা বস্তুর সঠিক ধারণা বলে এটা একটা জ্ঞান। আবার এই জ্ঞান আবার দুই প্রকার।
জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান আর একটা হলো পরোক্ষ জ্ঞান। তাহলে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান হয় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। যেমন প্রত্যক্ষ জ্ঞান বিভিন্ন ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, মুখ, হাত, এগুলো হলো প্রত্যক্ষ জ্ঞান। এই প্রত্যক্ষ আর পরোক্ষ জ্ঞানটা হলো যে জ্ঞান প্রত্যক্ষ সোজাসুজি জানা যায় না, প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে যে জ্ঞান হয় তাকে পরোক্ষ জ্ঞান বলে। আবার প্রত্যক্ষ জ্ঞান আবার দুই প্রকার। বহিঃপ্রত্যক্ষ আর একটা অন্তর্প্রত্যক্ষ। তাহলে বহিঃপ্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে ওই যে হাত, কান, নাক, মুখ, এগুলো হলো বহিঃপ্রত্যক্ষ। আর অন্তর্প্রত্যক্ষ হলো প্রিয়জনের মিলনে মনের আনন্দে বিরহ বিষাদের জ্ঞান লাভ করি, এটা হলো অন্তর্প্রত্যক্ষ। তাহলে এতক্ষণ আমরা জ্ঞান নিয়ে আলোচনা করলাম। মিলের ধারণা হচ্ছে জে.এস. মিল ব্রিটিশ দার্শনিক। যুক্তিবিদ মিল যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় বলে অভিহিত করেছেন। জ্ঞানকে প্রত্যক্ষ সত্য এবং পরোক্ষ সত্য বলেছেন। জোসেফের ধারণা, ভাববাদী যুক্তিবিদ H.W.B. জোসেফ তার বিখ্যাত অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। জোসেফের মতে চিন্তার আকার এবং চিন্তার বিষয় উভয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। জোসেফের মধ্যে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। I.M. কফির ধারণা, যুক্তিবিদ I.M. কফি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেন, যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ধারণা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থাবলীর নাম অর্গানন। তিনি সত্য আবিষ্কারের হাতিয়ার হিসাবে যুক্তিবিদ্যাকে ব্যবহার করেন, এজন্যই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। অবরোধ যুক্তিবিদ্যার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত আশ্চর্যাবকের চেয়ে বেশি ব্যাপক হয় না। এই অবরোহণ সিদ্ধান্ত হলো এইটা, অবরোহ যুক্তিবিদ্যা হবে দুটো আশ্রয়িত বাক্য থাকবে, সকল দার্শনিক হন জ্ঞানী, রহিম হন একজন দার্শনিক, অতএব রহিম হন জ্ঞানী। তাহলে অবরোহ যুক্তিবিদ্যার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় না। তারপর আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক হয় সিদ্ধান্তটা। এখানে আশ্রয় বাক্য প্রথমটাকে বলা হয় সকল দার্শনিক হন জ্ঞানী, প্রধান আশ্রয় বাক্য। দ্বিতীয়টাকে রহিম হন একজন দার্শনিক, এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য, এটা হলো তারপর রহিম হন জ্ঞানী। কিন্তু আরোহ যুক্তিবিদ্যার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। আশ্রয় বাক্যের চেয়ে আশ্রয় বাক্য রহিম হয় মরণশীল, এটা আশ্রয় বাক্য, করিম হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য, যদু হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য, রহমান হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে সিদ্ধান্তটা হলো বেশি ব্যাপক, আর কম ব্যাপক হলো রহিম, করিম, যদু, রাসেল। এটা হলো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ধারণা। অ্যারিস্টটলের দার্শনিক অ্যারিস্টটলের ধারণা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার মূল সূত্র চারটি। এক নম্বর হলো অভেদ নিয়ম, বিরোধ নিয়ম,
মধ্যম রহিত নিয়ম আর পর্যাপ্ত হেতু নিয়ম। এই অ্যারিস্টটল সহানুমানের কথা বলছেন উনি। চালু থাক। সহানুমানটা কি? সহানুমানটা হচ্ছে যে মাধ্যম অবরোহ অনুমানের দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে গৃহীত হয় বা নিঃসৃত হয়, তাকে বলা হয় সহানুমান। দুটি আশ্রয় বাক্য, যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ, অতএব সেলিম হয় মরণশীল। এই প্রথম যেটাকে, এটাকে বলে প্রধান আশ্রয় বাক্য সম্পূর্ণটাকে, দ্বিতীয়টাকে বলে অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে হলো সিদ্ধান্ত। আবার এই সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ। প্রধান পদ বলার কারণ হলো প্রধান আশ্রয় বাক্যে আছে। আর সিদ্ধান্তের উদ্দেশ্যটা হলো অপ্রধান পদ, তার কারণ অপ্রধান আশ্রয় বাক্যে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানুষ, প্রধান আশ্রয় বাক্যের মানুষ এবং অপ্রধান আশ্রয় বাক্যের মানুষ, এই দুটো হলো হেতুপদ। মানে হেতুপদের কাজ হলো সংযোগ স্থাপন করে। প্রধান আশ্রয় বাক্যের সঙ্গে সংযোগ স্থাপন করলো এবং অপ্রধান আশ্রয় বাক্যের সঙ্গেও সংযোগ স্থাপন করছে। আমরা অনেক সময় আলোচনার সুবিধার্থে আমরা এস পি প্রধান পদকে আমরা এস ধরব, প্রধান পদ। অপ্রধান পদ পি হেতুপদকে আমরা এন ধরব। তাহলে এস পি এম। আমরা এখানে সকল এস হয় এম হয় এস। আমরা এইভাবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি। সকল এম হয় এস, তারপরে পি হয় এম, পি হয় এস। তাহলে সিদ্ধান্তের বিধেয় এস, এটা হলো প্রধান পদ, তখন প্রধান আশ্রয় বাক্যে আছে। সিদ্ধান্তের উদ্দেশ্য এটা হলো অপ্রধান পদ, মানে অপ্রধান আশ্রয় বাক্যে আছে। তাহলে এম এবং এম এটা হলো হেতুপদ। তাহলে সহানুমান, এই সহানুমানটা হলো কাকে বলে? যে দুটি মাধ্যম অবরোহ অনুমানের দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে বলা হয় সহানুমান।
এই সহানুমানের আশ্রয়বাক্য থাকে দুটা, একটি হলো প্রধান আশ্রয়বাক্য, প্রথমটাকে বলা হয় প্রধান আশ্রয়বাক্য, দ্বিতীয়টাকে বলা হয় অপ্রধান আশ্রয়বাক্য, এবং অতের চিহ্ন যেটা থাকবে সেটা হলো সিদ্ধান্ত। অনেক সময় আমরা প্রধান পদ যেটাকে আমরা এস, অপ্রধান পদকে পি এবং হেতুক পদকে আমরা এম হিসেবেও ব্যবহার করতে পারি। আজকে তোমাদের এ পর্যন্ত ক্লাস থাকলো। এর পরের অ্যাসাইনমেন্টে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।